প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে তোমাদের গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের সম্পদ। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অ্যারিস্টটল, কোপার্নিকাস, মেগেলান, এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 24, 32, 52, 43 কিমি বেশি। 43 কিমি বেশি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হলো পৃথিবী, বুধ, শুক্র, শনি। বুধ। পরের প্রশ্ন, বসন্তকালে বিষুব বলা হয় 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। 21শে মার্চ। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে। 66.5 ডিগ্রি কোণে। মহাবিষুবের দিন হলো 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। 21শে মার্চ। জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল মার্শাল, জিমারম্যান, ওয়েবার। মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হলো অন্ন, জ্ঞান, শ্রম শক্তি, মাটি। শ্রম শক্তি। প্রশ্ন, কয়লা যে শ্রেণীর সম্পদ তা হলো পুনর্ভব। প্রশ্ন, কয়লা যে শ্রেণীর সম্পদ তা হলো পুনর্ভব, অপুনর্ভব, প্রবাহমান, ব্যক্তিগত সম্পদ। অপুনর্ভব। 2 কয়ের নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো 3টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিমি। উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত। উত্তরে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার। উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদ। উত্তরে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। ক্ষয় দাগের উপযুক্ত শব্দ ও শূন্যস্থান পূরণ করে যে কোনো 3টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের বস্তুর ওজন ড্যাশের। উত্তরে কম। ড্যাশ একটি বহিস্থ। উত্তরে বৃহস্পতি। আয়ন কথার অর্থ ড্যাশ। উত্তরে পদ। ড্যাশ একটি দুষ্প্রাপ্য সম্পদের। উত্তরে টিন, তামা। গয়দের 2-1 কথায় উত্তর দাও যে কোনো 4টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ইসরোর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তরে আর্যভট্ট। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? উত্তরে 1674 কিমি/ঘন্টা। নিশি সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ের হ্যামারফেস বন্দরকে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, দেরাদুনে। দেখে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রতিপ্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারে যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলির চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তাকারকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্তরেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। সৌরবছর কি? পৃথিবীর সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের ওপর ঘূর্ণায়মান ও একটি বৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার সম্পূর্ণ বা পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে 1 সৌরবছর বলে। উষা ও গোধূলি কাকে বলে? উষা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি সূর্যাস্তের পর বা সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। কাকে কেন সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎকে বা জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়।
4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 সমান সমান 9। প্রথম, জিওড বলতে কি বোঝো? গ্রিক শব্দ জিও ও ইওটস মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী, ইওটস এর অর্থ দর্শন বা দেখতে। জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তু বা সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ্য বা জিওড। বা লিখতে পারো, পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ্য বা জিওড। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। প্রশ্ন, জিপিএস কি? জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমান জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রো ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। অপসূর অনুসর অবস্থা বলতে কি বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্বে হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসর অবস্থান দিয়ে। যেমন, অপসূর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসর অবস্থান পরিক্রমণের সময় ও জানুয়ারি 3রা জানুয়ারি হবে। পরিক্রমার সময় 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসর অবস্থান বলে। চিত্র দেখে এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারত জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। 1. বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতের ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলি বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। 2. কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলে শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত হয়। অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমন স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। 3. জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতে অবশ্য শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে, ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা সহজে ক্ষয় হয় না। প্রিন্টিং মিস্টেক আছে। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা সহজে ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমনই নদী বাঁধগুলিও সুরক্ষিত হয় বা থাকে। 5. অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। বিপুল চাহিদা। দক্ষিণ ভারতে বিভিন্ন শিল্পক্ষেত্রে বিশেষত ইলেকট্রনিক্স শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে অচিরাচিত শক্তি সম্পদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বর্তমান ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ 1. ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2. অফুরন্ত অচিরাচিত শক্তি। অচিরাচিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 3. পরিবেশ দূষণ কম। অচিরাচিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় না, তাই এই পরিবেশ বান্ধব সম্পদ ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 4. সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব ও প্রবাহমান সম্পদ হলেও ভারতে অর্থ ও সঠিক পরিকল্পনার অভাবে এর উৎপাদন সীমিত। ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। 6. সহজলভ্য। অচিরাচিত শক্তির উৎসগুলি সূর্যালোক, বায়ু প্রভৃতি সর্বত্রই সহজলভ্য এবং এর পরিবহন খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। দেখে নাও, আমি এর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতায় তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। দেখে নাও, চটপট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্ক্রল ডাউন করছি, দেখে নাও ভালো করে। 2 দিয়ে পয়েন্ট করবে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি। 3 দিয়ে পয়েন্ট করবে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। 4 দিয়ে পয়েন্ট করবে জোয়ার ভাটার সৃষ্টি। 5 দিয়ে পয়েন্ট করবে দিক নির্ণয়। 6 দিয়ে পয়েন্ট করবে সময় গণনা। 7 দিয়ে পয়েন্ট করবে
পৃথিবীর আকৃতির উপর প্রভাব, আর দিয়ে পয়েন্ট করবে অন্যান্য প্রভাব। মানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো 6টি পয়েন্ট তোমরা লিখবে। পরের প্রশ্ন, পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1 দিয়ে পয়েন্ট করবে পর্যাপ্ত কাঁচামাল, 2 দিয়ে পয়েন্ট করবে বিকল্প শক্তি সম্পদের অভাব, পরের পয়েন্ট 3 দিয়ে বিদ্যুতের ব্যাপক চাহিদা, 4 দিয়ে পয়েন্ট করবে উন্নত পরিবহন ব্যবস্থা, 5 দিয়ে সুলভ ও দক্ষ শ্রমিক, 6 দিয়ে অন্যান্য কারণ। 6 থেকে রয়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে উল্লিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের রাজধানী, পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, ভারতের বৃহত্তম তৈলগান, দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।